সাবমেরিনের ভেতরে পানির নিচে থাকা কয়েকজন মানুষ অনেক দিন পানির নিচে থাকার পর হঠাৎ একদিন পানির উপরে উঠে এসে জানতে পারে এই পৃথিবীতে তারা ছাড়া আর কেউই বেঁচে নেই। যেই সূর্যের আলোর কারণে এই মানুষগুলো এতদিন বেঁচে থাকতো, সেই সূর্যের আলোতে পুরেই পৃথিবীর সমস্ত মানুষ আর জীবজন্তু মারা গেছে। তাই এদেরকে বেঁচে থাকতে হলে এখন যে কোনোভাবেই পানির নিচে থাকতে হবে। কিন্তু একজন মানুষের পক্ষে কতদিন পানির নিচে থাকা সম্ভব? গল্পে শুরুটা হয় একটা মিলিটারি বেস থেকে, যেখানে লেফটেন্যান্ট হেইলি নামের এই মেয়েটা স্পেসে থাকা স্যাটেলাইটের ডাটা মনিটর করছিল। তো হঠাৎ সে দেখতে পায় মহাকাশে অনেক দূর থেকে কিছু অদ্ভুত টাইপের ওয়েভ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। ওয়েভগুলো এতটাই পাওয়ারফুল ছিল যে এগুলো যদি সরাসরি পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে পুরো পৃথিবীর অনেক বড় ক্ষতি হতে পারে। ব্যাপারটা বুঝতে পেরেই হেলি সাথে সাথে তার সিনিয়রদেরকে রিপোর্ট করে, কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথাই পাত্তা দেয় না, আর উল্টো তাকে বলে আগামী 24 ঘন্টা যা কিছুই হয়ে যাক তুমি বাইরে কারোর সাথে এগুলো শেয়ার করবে না। ক্যাপ্টেনের মুখে এমন কথা শুনে হেলি ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়ে যায়, আর সারাক্ষণ শুধু তার দম বন্ধ লাগতে থাকে, কেননা সে ভালো মতোই বুঝতে পেরেছে পৃথিবীর দিকে বড় কোনো বিপদ আসছে। তাই সরাসরি সে বাড়িতে ফোন করে তার মাকে বলে মনে হচ্ছে পৃথিবীতে খুব বড় কিছু হতে যাচ্ছে, তাই যত তাড়াতাড়ি পারো সবাই মিলে একটা সেফ জায়গায় চলে যাও। তো এই কথা বলে ফোন রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ দুজন সৈন্য হেলিকে গ্রেফতার করতে চলে আসে। হেলি বুঝতেই পারে না কেন তাকে গ্রেফতার করার আদেশ দিয়েছে, তবে সৌভাগ্যবশত সে কোনো মতে ওই সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক, এরপরেই আমরা আরমান নামে এক সাবমেরিন ইঞ্জিনিয়ারকে দেখতে পাই, আর সে বর্তমানে টার্কির একটা বিচে বেশ ভালোভাবেই তিন পার করছে। তো হঠাৎ একদিন আরমানের কাছে তার এক্স গার্লফ্রেন্ড ভিক্টোরিয়া দেখা করতে আসে। ভিক্টোরিয়াও মূলত আরমানের মতোই একজন মেরিন বায়োলজিস্ট, মানে সাগরের তলদেশে থাকা প্রাণীদের নিয়ে কাজ করে আর কি। তো ভিক্টোরিয়া মূলত সমুদ্র নিয়ে এক নতুন প্রজেক্ট শুরু করতে চলেছে, কিন্তু এই কাজ করার জন্য তার একটা সাবমেরিন এবং একটা স্পেশাল টিমের প্রয়োজন। তাই সে মূলত তার টিমে আরমানকে প্রজেক্ট লিডার হিসেবে জয়েন করাতে চায়। কথাটা শুনে আরমান প্রথমে খুশি হলেও কিছুক্ষণ পরেই সে ভিক্টোরিয়াকে সরাসরি না করে দেয়, কারণ ভিক্টোরিয়ার এই প্রজেক্টের স্পন্সরশিপ ছিল ভিক্টোরিয়ার বাবা নিজেই। আসলে আরমান আর ভিক্টোরিয়ার বাবার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তবে ওই দিন রাতে আরমান ওই প্রজেক্টটা নিয়ে আরও ভালোভাবে চিন্তাভাবনা করে, আর অবশেষে পরের দিন সে ভিক্টোরিয়ার অফার অ্যাকসেপ্ট করে নেয়। তো ভিক্টোরিয়ার টিমে জয়েন করার জন্য পরদিনই আরমান ভিক্টোরিয়ার বাসায় যায়, আর সেখানে গিয়ে সে প্রথমবারের মতো ভিক্টোরিয়ার হবু স্বামীর সাথে পরিচিত হয়। আর এই প্রজেক্টে তাদের টিমে ভিক্টোরিয়ার হবু স্বামী অর্থাৎ ফেডরিকো থাকবে, তবে সে পানির উপরে জাহাজের ভেতর থেকে টেকনিক্যাল কাজগুলো করবে। তো যাই হোক, এরই মধ্যে তাদের পুরো টিম সাবমেরিন করে পানির নিচে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আর এই টিমে ভিক্টোরিয়া আর আরমান বাদেও ছিল ডাইভ এক্সপার্ট ফ্লেক্স, আরমানের বন্ধু পেনসন, আর এক কলেজের স্টুডেন্ট রাইনা। তো এই পাঁচজন মূলত সরাসরি সাবমেরিনে নামবে। অপরদিকে জাহাজে থাকবে ফেডরি আর শিপের ক্যাপ্টেন। মিশন শুরু হতেই প্রথমে সবাই মিলে সমুদ্রের অনেক ভেতরে এয়ারবেজের কাছে পৌঁছে যায়, তবে সাবমেরিনে নামার আগে ভিক্টোরিয়া ফেডরিকে গুড বাই বলতে গেলে ক্যাপ্টেন তাকে থামিয়ে দেয় আর বলে ইস্ট এশিয়ার দিকে আজ সূর্য ওঠার সময় সিস্টেমে অদ্ভুত কিছু সিগন্যাল পাওয়া গেছে, নিশ্চয়ই বড় কোনো সমস্যা এগিয়ে আসছে। কিন্তু ভিক্টোরিয়া এটাকে সিরিয়াসলি নেয় না, আর হেসে বলে এই ধরনের ছোটখাটো অনেক ঘটনাই তো ঘটে, এগুলো নিয়ে মাথা ঘামালে কাজ এগোবে না। এটা বলেই সে আর দেরি না করে সবার সাথে সাবমেরিনে উঠে পড়ে। এরপরেই ধীরে ধীরে তারা অন্ধকার সমুদ্রের গভীরে নেমে গিয়ে তাদের রিসার্চ শুরু করে, আর দেখতে দেখতে প্রায় 12 ঘন্টা যাবৎ তারা সমুদ্রের নিচে পার করে দেয়। তখন আরমান কাজ করতে করতে হঠাৎ খেয়াল করে পানি অদ্ভুতভাবে কেমন যেন অনেক পরিষ্কার লাগছে, সামনে থাকা সবকিছুই একদম কাচের মতো ক্লিয়ার দেখা যাচ্ছে। এতে সে খানিকটা ঘাবড়ে যায়, কারণ সমুদ্রের এত গভীরে সূর্যের আলো একেবারেই আসতে পারে না, তাই সবসময় এখানে ঘুটঘুটে অন্ধকার থাকার কথা। তখনই আরমান ভিক্টোরিয়াকে বলে আমাদের সাথে কিছু একটা গোলমাল হচ্ছে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব উপরের দিকে সবকিছু আরেকবার চেক করতে হবে। তাই সবাই মিলে মিশন অর্ধেক রেখে সাবমেরিন ঘুরিয়ে উপরের দিকে উঠতে থাকে। কয়েক ঘন্টা পর সাবমেরিন ভেসে আবার পানির উপরে উঠে আসে, আর সাথে সাথেই তারা শিপের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো রেডিওই রেসপন্স করছিল না। তাই তারা তখন সাবমেরিনটাকে একদম শিপের কাছে নিয়ে যায়। আরমান আর ভিক্টোরিয়া দড়ি বেয়ে শিপে ওঠে, কিন্তু ওপরে গিয়ে যা দেখে তাতে তাদের বুক কেঁপে ওঠে। পুরো শিপটা একদম ফাঁকা, টিমের একজনও সেখানে নেই। ভিক্টোরিয়ার হবু স্বামী অর্থাৎ ফেডরিককেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভয়ে ভিক্টোরিয়ার হাত পা একেবারে কাঁপতে থাকে। ঠিক তখনই তারা দুজন দ্রুত শিপের কন্ট্রোল রুমে যায়, আর সেখানে তারা ফেডরিকের রেকর্ড করা একটা ভিডিও পায়, যেখানে ফেডরিক বলছে 12 ঘন্টায় পৃথিবীতে ভয়াবহ কিছু ঘটে গেছে। হঠাৎ করে সূর্যের আলো অস্বাভাবিকভাবে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে,
তাপ আর রেডিয়েশন এত বেশি হয়ে যায় যে মানুষ রাস্তাঘাটেই মরতে শুরু করেছে। পৃথিবীর সব জায়গায় অসংখ্য মানুষ মরে গিয়েছে। ফেডরিক ভিডিওতে আরও বলে, সূর্যের আলো থেকে বাঁচতে যারা বাংকার কিংবা আন্ডারগ্রাউন্ডের মতো জায়গায় লুকিয়েছিল তারাই হয়তো এখন বেঁচে আছে। তাই আমি এখন কাছের একটা আইল্যান্ডে যাচ্ছি, যেখানে বড় একটা আন্ডারগ্রাউন্ড বাংকার বানানো আছে, আর সেখানে সূর্যের আলো একদমই পৌঁছায় না। তোমাদের মিশন শেষ হলে তোমরাও আমার কাছে ওই বাংকারে চলে এসো। ভিডিও শেষ হতেই ভিক্টোরিয়া আর আরমান দৌড়ে আবার সাবমেরিনে ফিরে গিয়ে পুরো টিমকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সবাই মিলে তাদের মিশন কমপ্লিট না করেই ফেডরিককে খোঁজার জন্য সেই বাংকারের উদ্দেশ্যে রওনা হয়। তো কিছুক্ষণ পর যখন তারা সেই আইল্যান্ডের কাছে পৌঁছায় তখন দূর থেকে তারা আরেকটা বিশাল সাইজের সাবমেরিন দেখতে পায়। ওটার ভেতর থেকে বেশ কিছু সৈন্য বেরিয়ে আসে। আরমান ওদের সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারে আশেপাশে অনেক বেঁচে যাওয়া লোকজন জড়ো হয়েছে, আর বাকি যারা বেঁচে আছে তারা হয়তো এই দ্বীপের নিচে বাংকারেই লুকিয়ে আছে। তো ওই সৈন্যদের ক্যাপ্টেন তখন অনেকগুলো সৈন্য নিয়ে সেখানে একটা বড় সার্চ টিম তৈরি করে। সবাইকে ভাগ ভাগ করে পাঠানো হয় বেঁচে থাকা মানুষদেরকে খুঁজে আনার জন্য। আরমান, ভিক্টোরিয়া আর কমান্ডার হান্ট একসাথে একটা টিম হয়ে বাংকারে ঢোকার রাস্তা খুঁজতে শহরের দিকে এগোতে থাকে। পথে যেতে যেতে তারা রাস্তা জুড়ে অসংখ্য লাশ দেখতে পায়। গোটা শহর যেন এক রাতের মধ্যেই পুরো কবরস্থান হয়ে গেছে। তবে মারা যাওয়া মানুষগুলোর শরীরে তেমন কোনো আঘাতের চিহ্নই ছিল না, কিন্তু তাদের জিহ্বাটা ভেতর থেকে কেমন যেন পুড়ে গিয়েছে। মানে শরীরের ওপরে সবকিছু ঠিক থাকলেও তাদের ভেতরটা একদম জ্বলে পুড়ে গিয়েছে। এরপর একটু সামনে গিয়ে ওরা একটা চার্চ পায়, আর ভেতরে ঢুকেই দেখে সেখানেও গাদাগাদি করে অনেক লাশ পড়ে আছে। এমনকি এখানে কেউ কেউ তো প্রার্থনা করতে করতেই মারা গেছে। সবকিছু দেখে ভিক্টোরিয়া মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে তার বয়ফ্রেন্ড ফেডরিকও হয়তো বেঁচে নেই। কিন্তু ঠিক তখনই একজন সৈন্য দৌড়ে এসে কমান্ডারকে জানায় তারা এখানের একটা ব্যাংকের ভল্টের ভেতরে একজন লোককে জীবিত পেয়েছে। লোকটা নিজেকে ভল্টের লকারের মধ্যে বন্দি করেছিল সূর্যের আলো থেকে বাঁচার জন্য, কিন্তু তবুও সে এতটাই পুড়ে গেছে যে এখন যে কোনো সময় সেও মারা যাবে। কমান্ডার আরমানদের নিয়ে সেখানে গিয়ে লোকটার কাছে জিজ্ঞাসা করে, এই দ্বীপের মধ্যে বাংকার কোথায়, আমাদের লোকেশন বলো। কিন্তু লোকটা কিছুই বলতে পারে না, সে শুধু কষ্টে কাতরাচ্ছিল। কিন্তু লোকটাকে এত কষ্ট পেতে দেখে কমান্ডার থেকে গুলি করে তার সমস্ত যন্ত্রণা সেখানেই শেষ করে দেয়। বাইরে বেরিয়ে কমান্ডার আরমানকে বলে, এই শহরে হয়তো আর উদ্ধার করার মতো কোনো মানুষই বেঁচে নেই, তাই আমরা খুব দ্রুত আবারও সাবমেরিনে ফিরে যাব। তো এর কিছুক্ষণ পরেই আরমান আর ভিক্টোরিয়া খুঁজতে খুঁজতে সেই জায়গাটা পেয়ে যায় যেখানে ফেডরিক তার লাস্ট ভিডিওটা শ্যুট করেছিল। আর কিছুক্ষণ পরেই খুঁজতে খুঁজতে তারা সেই বাংকারটা পেয়ে যায়, কিন্তু ভেতরে ঢুকে তারা একেবারে স্তব্ধ হয়ে যায়, কারণ বাংকারের এত মোটা দেওয়াল তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি। আর অবশেষে তারা সেখানে ফেডরিকের লাশটাও খুঁজে পায়, আর এটা দেখে ভিক্টোরিয়া একেবারেই ভেঙে পড়ে। তবে ফেডরিক সেখানে তাদের জন্য একটা লাস্ট মেসেজ রেকর্ড করে রেখেছিল, যেখানে সে বলছিল, সূর্য উঠেছে 5 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের কিছুই হয়নি। আর ঠিক তারপরেই সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কিছুক্ষণ পরেই মারা যায়। তো যাই হোক, এবার আমরা আবারও সেই ব্যাংকের ভল্টের সিন দেখতে পাই। সেখানে দুজন সৈন্য মনের সুখে ব্যাংকের ভেতর থেকে টাকা পয়সা পকেটে ঢোকাচ্ছিল, কিন্তু তখনই তাদের একজন সিনিয়র অফিসার এসে তাদেরকে থামিয়ে দেয়। আর ঠিক তখনই ওই ব্যাংকের ভল্টের লকারের দরজাটা আপনা আপনিই বন্ধ হয়ে যায়। বাইরে থাকা সৈন্য অনেক চেষ্টা করেও কিছুতেই সেই দরজাটা খুলতে পারছিল না। আর কোনো উপায় না দেখে ওই সৈন্য বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে সাবমেরিনের ভেতর ফেরত চলে যায়, কারণ এখানে আর কিছুক্ষণ ওয়েট করলে তাকেও নিশ্চিত মরতে হবে। এদিকে হেইলি অনেক চেষ্টার পর কোনো মতে তার ফোনে অল্প একটু নেটওয়ার্ক পায়, তাই সে ফোনে নিউজ আর্টিকেল পড়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করে আর জানতে পারে সূর্যের ম্যাগনেটিক পোলারাইজেশন প্রায় 11 বছর পর পর একবার পাল্টায়, কিন্তু গত কয়েকদিনে সেটা বারবার দিক বদলেছে। আর এই জন্যই সূর্যের প্রায় সব এনার্জি সোজা পৃথিবীর দিকেই ছুটে আসছে, তাই ধীরে ধীরে সব প্রাণী, মানুষসহ সবকিছু পুড়ে মারা যাচ্ছে। এদিকে ভিক্টোরিয়া ফেডরিককে শেষ বিদায় জানিয়ে কাঁদতে কাঁদতে আবারও সাবমেরিনের কাছে ফিরে আসে, কিন্তু সেখানে এসে দেখে সাবমেরিন অলরেডি রওনা দিয়েছে। তাই লাফ দিয়ে কোনো মতে তারা সাবমেরিনের উপরে উঠে পড়ে, কিন্তু সেই সাবমেরিনের ক্যাপ্টেন কোনো মতেই তাদেরকে ভেতরে ঢুকতে দিতে চায় না। তবে সেখানে থাকা সাবমেরিনের চিফ বাইরে এসে তাদেরকে ভেতরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তবে ভেতরে ঢুকে তারা বুঝতে পারে সাবমেরিনের চিফ ছাড়া কেউই এখানে তাদেরকে পছন্দ করছে না, কারণ সাবমেরিনের ভেতরে খাবার এমনিতেই অল্প আছে, তার উপর আবার হঠাৎ করে লোকজন বেড়ে যাওয়ায় সবাই মনে করছে তারা সবাই এখন বাড়তি বোঝা। তাই শুরু থেকেই আরমানদের ওই সাবমেরিনের সৈন্যরা বেশ অপমান করতে থাকে। তাই ভিক্টোরিয়া আর তার পুরো টিমকে এখন থেকে রুম পরিষ্কার, টয়লেট ধোয়ার মতো কাজের দায়িত্ব দেওয়া হয়। তো যাই হোক, তারা এগুলো মানিয়ে নিয়ে কাজ শুরু করে দেয়। কিন্তু এমন সময় হঠাৎ সাবমেরিনটা প্রচণ্ড ঝাঁকুনি খেতে শুরু করে। তখনই আরমান বুঝে যায় সাবমেরিনের কোথাও সমস্যা হয়েছে। এখন যেহেতু এই সাবমেরিনের ইঞ্জিনিয়ার সেই ব্যাংকের ভল্টের মধ্যে থেকেই মারা গেছে,
তাই আরমান নিজেই দ্রুত সিস্টেম চেক করে সেই সাবমেরিনটা ঠিক করে ফেলে। আরমানের এমন দক্ষতা দেখে ওই সাবমেরিনের ক্যাপ্টেন অনেক খুশি হয়ে যায়, আর সে আরমানকে এই সাবমেরিনের চিফ ইঞ্জিনিয়ার বানিয়ে দেয়। কিন্তু আরমানের এমন প্রমোশন সেখানকার কমান্ডারের মোটেই পছন্দ হয় না, কিন্তু সে তাদের ক্যাপ্টেনের বিরুদ্ধে গিয়ে এখন কিছুই বলতে পারছে না। তাই এলটন নামের ওই কমান্ডার নিজের রাগ মেটানোর জন্য আরমানদের টিম যখন টয়লেট পরিষ্কার করছিল তখন সেখানে তাদের কাছে গিয়ে খুব বাজে ভাষায় গালি দিতে থাকে। আর কিছুক্ষণ পরেই হঠাৎ সে রেগে গিয়ে পেনসনের গলা চেপে ধরে, আর সহ্য করতে না পেরে ভিক্টোরিয়া এবার গিয়ে সরাসরি ক্যাপ্টেনের কাছে অভিযোগ করে। আর ক্যাপ্টেন বলে, এখন থেকে কেউ তোমাদের সাথে বাজে আচরণ করবে না, আমি নিজেই তোমাদের সুরক্ষার দায়িত্ব নিব। যাই হোক, এরপরে দেখা যায় একদিন সেই কমান্ডার এলটন আর তার কয়েকজন বন্ধু সাবমেরিনের ভেতরে মদ খাচ্ছিল, আর ঠিক তখনই তারা তাদের নিজেদের কিছু জিনিস সেখানে খুঁজে পায় না। এলটন বুঝে যায় এটা নিশ্চয়ই ভিক্টোরিয়ার কাজ, তাই সে গিয়ে এবার ভিক্টোরিয়াকে সরাসরি হুমকি দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে অলিভিয়া নামের এক মেয়ে সৈনিক এসে তাদেরকে বাঁচিয়ে দেয়। অলিভিয়া আসলে এই সাবমেরিনের ক্যাপ্টেনের মেয়ে, কিন্তু মাতাল এলটন এতে ক্ষান্ত হয় না। সে হইচই করে বাকি সোলজারদেরকেও জাগিয়ে তোলে, আর সবাইকে আরমানের বিরুদ্ধে উস্কে দিতে থাকে। এমনকি ক্যাপ্টেনের দিকে তাকিয়ে বলে, ওদের এখনই সাবমেরিন থেকে ফেলে দাও, কারণ সবাই সেটাই চায়। কিন্তু ক্যাপ্টেন এবার এলটনকে সতর্ক করে দেয় আর বলে, আমি জানি তোমরা সাবমেরিনের ভেতরে মদ খেয়েছো, কিন্তু সাবমেরিনের ভেতরে কোনো রকম অ্যালকোহল একেবারেই নিষিদ্ধ। তো তাদের এই বাগবিতণ্ডার মধ্যে হঠাৎই সেখানে আরমান চলে আসে আর বলে, এখন নিজেদের মধ্যে ঝগড়া করলে কি লাভ, যে কোনো মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যেতে পারে। হয়তো আমরাই এখন পুরো পৃথিবীর শেষ কয়েকজন বেঁচে থাকা মানুষ। তো তার কথা শুনে সেখানে থাকা সবাই বেশ ইমোশনাল হয়ে যায়, আর কমান্ডার এলটনও এবার আরমান আর তার বাকি টিমকে অ্যাকসেপ্ট করে নেয়, মানে এখন থেকে তারা মিলেমিশে একসাথেই থাকবে। তো যাই হোক, এরপর আমরা সাবমেরিনের ভেতর আরমানের সেই টিম মেম্বার ফ্লেক্সকে দেখি। তো হঠাৎ দেখা যায় একজন সৈনিক হাতে গ্রেনেড নিয়ে সাবমেরিনের অন্য একটা রুমে যাচ্ছে। ফ্লেক্স ভয় পেয়ে এই খবরটা অন্য সবাইকে দিয়ে দেয়। সবাই ছুটে গিয়ে দেখতে পায় লোকটা সত্যিই হাতে গ্রেনেড ধরে পাগলের মতো হাসছে আর বলছে, এভাবে বেঁচে থাকার কোনো মানে নেই, আমার পরিবারের আর কেউ বেঁচে নেই, আর আমাদেরও তাদের কাছে চলে যাওয়া উচিত। আসলে সূর্যের সেই ভয়ঙ্কর রশ্মিতে তার পুরো পরিবারই মারা গেছে, আর সেও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এজন্যই সেই সাবমেরিনের সবাইকে নিয়ে একসাথে মরে যেতে চায়। তো আর কোনো উপায় না দেখে জাহাজের ক্যাপ্টেন সেই রুমের মধ্যে ঢুকে দরজা লক করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই সেই গ্রেনেডটা ফেটে ওই সৈন্যসহ জাহাজের ক্যাপ্টেন সেখানেই মারা যায়। তবে এই বিস্ফোরণে সাবমেরিনের অনেক বড় ক্ষতি হয়ে যায়। সাবমেরিনের গায়ে একটা ফুটো হয়ে গেছে, আর সেই ফুটো দিয়ে এখন ভেতরে পানি ঢুকছে। সাবমেরিনের প্রত্যেকেই প্রাণপণে চেষ্টা করতে থাকে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য, কিন্তু তারা কোনো মতেই সাবমেরিনের ভেতরে পানি ঢোকা বন্ধ করতে পারছে না। এখন তাদের হাতে আর একটাই উপায় আছে, সাবমেরিনের ভেতর থেকে বাইরে গিয়ে তাদেরকে এখনই ওই ছিদ্র বন্ধ করতে হবে। এদিকে জাহাজের ক্যাপ্টেনের মেয়ে অর্থাৎ অলিভিয়া তখন বাবার মৃত্যুতে ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও সে আরমানের সাথে বাইরে গিয়ে ওই ছিদ্র বন্ধ করার জন্য যেতে রাজি হয়ে যায়। তো কিছুক্ষণ পরেই তারা দুজন স্পেশাল স্যুট পরে পানির নিচে নেমে যায়। সাবমেরিনের সেই গর্তের কাছে পৌঁছেই আরমান বাইরে থেকে ওয়েল্ডিং শুরু করে, আর অলিভিয়া তাকে আলো ধরে গাইড করছিল। ঠিক তখনই হঠাৎ একটা বড় তিমি মাছ এসে অলিভিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে, আর সে ছিটকে সাবমেরিন থেকে দূরে সরে যায়। এদিকে তার কাছে থাকা তার বাবার দেওয়া শেষ উপহার একটা নেকলেস তখন পানির ভেতরে পড়ে নিচের দিকে ডুবে যেতে থাকে। অলিভিয়া কোনো কিছু না ভেবেই নেকলেসটা তুলতে নিচের দিকে নেমে যায়, আর খুব অল্প সময়েই পানির অনেক গভীরে নেমে যায়। এদিকে আরমান কাজ করতে করতে হঠাৎ খেয়াল করে পাশে অলিভিয়া নেই। সে সঙ্গে সঙ্গে আলো নিয়ে নিচের দিকে অলিভিয়াকে খুঁজতে শুরু করে, আর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা দুজন একজন আরেকজনকে খুঁজে পায়। কিন্তু এরই মধ্যে সাবমেরিন স্রোতে ভেসে অনেক দূর চলে গেছে। এত অন্ধকারের মধ্যে তারা কোনো মতেই আর সাবমেরিনটা খুঁজে পাচ্ছে না। কিন্তু তার পর মুহূর্তেই সাবমেরিনের ইলেকট্রিসিটি প্রবলেম ঠিক হয়ে যায়, আর সাবমেরিনের সমস্ত আলোগুলো তখনই জ্বলে ওঠে। তাই তারা দুজনই ওই আলো ফলো করতে করতে সেদিকে এগিয়ে যায়, আর অবশেষে তারা সাবমেরিনের মধ্যে ঢুকে পড়ে। তো তাদের দুজনকে ফিরে আসতে দেখে সাবমেরিনের সবাই ভীষণ খুশি হয়ে যায়। তারপর সবাই আগের মতোই আবার একসাথে থাকার চেষ্টা করে, কিন্তু বহুদিন ধরে কেউই সূর্যের আলো দেখেনি, তাই সেখানে থাকা সবার মধ্যে এক ধরনের ডিপ্রেশন চলে আসে। তো এর কিছুদিন পরেই তারা সাবমেরিনটা নিয়ে আবারও উপরে জাহাজের ডেকে আসে। মূলত তাদের কিছু কাজের জিনিস আর খাবার দাবারের খোঁজ করতেই তারা রাতের বেলায় এখানে এসেছে। এদিকে ক্যাম্পে ঢুকে সেই সৈন্যরা দেখে তাদের বাকি সাথীরা সেখানে মরে পড়ে আছে। তাই তারা সবাই মিলে মরে যাওয়া সৈন্যদের সম্পূর্ণ সম্মান দিয়ে কবর দিয়ে দেয়, আর তাদের ওই বেসমেন্টে থাকা সমস্ত খাবার দাবার নিয়ে তারা আবারও সাবমেরিনে ঢুকে বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে।
তো এর কিছুদিন পরে সৈন্যরা খাবার জোগাড় করতে গিয়ে বুঝতে পারে আশেপাশের সব খাবারের স্বাদই একেবারে উধাও হয়ে গেছে। রিপোর্ট দেখে তারা জানতে পারে সূর্যের বিকিরণে খাবারের মৌলিক গঠনই নষ্ট হয়ে গেছে, মানে বাইরে থাকা কিছুই আর খাওয়ার মতো নেই। এদিকে সাবমেরিনের ভেতরে একসময় ফেলিক্স আর আরমান বসে চুপচাপ ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। তারা ভাবছিল এরপর থেকে জীবনটা আসলে কেমন হবে। ঠিক তখনই তারা দুজন কোনো একটা শব্দ টের পায়। তাদের মনে হয় সাবমেরিনে তারা দুজন বাদেও যেন আর কেউ আছে, অথচ এখন এই সাবমেরিনে তারা দুজন বাদে আর কারোরই থাকার কথা না। তাই ফেলিক্স শব্দের কারণ খুঁজতে গেলে হঠাৎ করে কেউ একজন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তবুও ফেলিক্স এবার ওই অচেনা লোকটাকে ধাওয়া করে। এমনকি বাইরের সৈন্যরাও যখন ওই অচেনা লোকটাকে দেখে তখন তাকে ধাওয়া করতে শুরু করে। তাহলে কে ছিল এই লোকটা? আর এভাবে তারা পানির নিচে ঠিক কতদিন বাঁচতে পারবে? আদৌ কি এই পৃথিবীটা আবার আগের মতো হবে? আর এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এই গল্পের পরের পার্টে। তো এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।